যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলেও কোনো দিন হয় নাই। সেই রকম একজন স্বৈরশাসক এবং সেই রকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনও আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনও পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে, চর্চা করতে হবে। এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে ঊর্ধ্বে তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না, উৎপাদন হবে না ফ্যাসিবাদের। সেই জন্য শুধুমাত্র ফ্যাসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুখে না দাঁড়াই, যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখবো, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপোজ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে পরে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত ঝাড় রুট, সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে। কিন্তু তা যদি না হয়, শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না, যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মৌলিক মানবাধিকারের, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মুক্তি আসবে না। সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সহ ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনগুলো প্রায় একই রকম উচ্চারণ করতে, যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার, আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশই এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। যেমন ইন্টারনেট সেবা, আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কীভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে, সেটা গুরুত্ব কী। তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায় তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না। সেই জন্য এটি ইটস ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায়, রাইট টু ইনফরমেশন এবং আমাদের যে তথ্য পাওয়ার বা নেট পাওয়ার অধিকার, এগুলা এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম, যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে। এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে, যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, 7টা হবে, এরকম বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে। বাট এগুলো এনশিওর করবে কে, সেই আলোচনায় আজকে হচ্ছে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে।